আচ্ছা এবার আসেন ধরেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মিড নেম এটা হচ্ছে তৈরি হওয়ার এটা কি অবজেক্টের হচ্ছে প্রপার্টিজ না। এখন হচ্ছে আমি চাচ্ছি যে অ্যাজ এ ইউজার যে আমার যখন হচ্ছে আসলে পার্সনটা তৈরি হবে ওই সময় হচ্ছে একজনের নাম মিনিমাম এটা হচ্ছে সেট হওয়া থাকবে বাই ডিফল্ট। তাহলে এই কাজটা হচ্ছে আমি কিভাবে করব? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাকে লাগবে? কনস্ট্রাক্টরকে। যে আমি চাচ্ছি যে একটা অবজেক্ট যখন তৈরি হবে ওই সময় আসলে ফার্স্ট নেম মিড নেম লাস্ট নেম এটা হচ্ছে ভ্যালু নিয়েই তৈরি হবে। অর্থাৎ এইখানে হচ্ছে যদি আমরা তাকাই আমরা একে ইউজ করছিলাম কোথায়? এখানে না? এই জায়গাটা হচ্ছে আমরা এর অবজেক্টটাকে ডিক্লেয়ার করছি না? তাহলে আমি চাচ্ছি যে যখন হচ্ছে আমি এই লাইনটা লিখব একেবারে ওই সময় হচ্ছে আমার পার্সনের মধ্যে হচ্ছে যে ভ্যালুগুলো থাকবে অর্থাৎ যে প্রপার্টিগুলো থাকবে তাদের ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তাহলে সেটা আমি কোথায় করব? সেটা কনস্ট্রাক্টরে। অর্থাৎ কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা মেকানিজম যেটা হচ্ছে সবসময় কি যখন অবজেক্ট তৈরি হয় সেই সময় হচ্ছে সে এক্সিকিউট হয়। কনস্ট্রাক্টর হচ্ছে আসলে অনেকে হচ্ছে আমরা মনে করি অনেক বড় কিছু, এটা নাথিং বাট একটা মেথড। এবং অন্যান্য মেথডের তুলনায় এর হচ্ছে পার্থক্য কি? এক নাম্বার পার্থক্য হচ্ছে এ যখন অবজেক্ট তৈরি হচ্ছে ওই সময় হচ্ছে সে তৈরি হয় এবং একে আসলে কি কল করা লাগে? একে কিন্তু কল করা লাগে না। কেন লাগে না বলেন তো? কারণ এর মেথড নেম আর ক্লাসের নেম সেম। আসলে লাগে না এটা বলা কিন্তু ভুল। এটাই স্যার এই যে যখন আমরা নিউ বলে করতেছি তখন আসলে এই যে এই কলটা করা মানে কিন্তু আসলে আমি কনস্ট্রাক্টরেরই কিন্তু কল করতেছি। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আসলে হচ্ছে কনস্ট্রাক্টরের অবজেক্টটি যখন তৈরি হয় ওই সময়ই হচ্ছে সে তৈরি ইনিশিয়ালি কল হচ্ছে নিজে থেকে, কিন্তু এটা কোথায় কল হচ্ছে? এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেখানে কিন্তু তৈরি হওয়ার সময় হচ্ছে আমি কনস্ট্রাক্টরে কল করে ফেলতেছি। তাহলে স্যার আমরা যদি বলি অবজেক্টটা ক্রিয়েট হয় সেটা কখন হয়? একই সময় এই মেথডটা যতক্ষণ অবজেক্টটা তৈরি না হচ্ছে ততক্ষণ কিন্তু কল করতে পারে না। অবজেক্টটা তৈরি হয়ে তারপরে ওর মেথডটাকে কিন্তু সে কল করে। দুটো কাজই এই লাইনে সেম ভাবে হচ্ছে। সেম এখানেই হচ্ছে। এখানে হচ্ছে দুইটা কাজ হচ্ছে, এক অবজেক্ট তৈরি করতেছে প্লাস কনস্ট্রাক্টরকে ডিক্লেয়ার। এটা হচ্ছে তার ইন্টারনাল মেকানিজম। এবার আসেন এখানে হচ্ছে যদি আমরা সেই কাজটা করতে চাই তাহলে আমরা কনস্ট্রাক্টরটা লিখবো কিভাবে, তাই তো? তাহলে অন্যান্য সময় আমরা হচ্ছে কি করি? সমতা নেম দেই। এক নম্বর শর্ত হচ্ছে কনস্ট্রাক্টরের, সেটা হচ্ছে কি যে আমার কনস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নাম এক হতে হবে। তাহলে আমি এটার নাম কি দিব? পারসন। এবং দেখেন এভাবেই তো। এখন সে কি বলতেছে? একটা মেথডে কি কি জিনিস দেয়া লাগে? এটা কি হতে হবে? কিছু না দিলাম না মানে এটা কি বাই ডিফল্ট কি প্রাইভেট। তাহলে আগের মতোই হচ্ছে আমরা লিখি এটা কি প্রাইভেট। এবং তারপরে হচ্ছে যেহেতু এটা একটা মেথড সুতরাং এর হচ্ছে কি যদি কিছু রিটার্ন না করি তাহলে কি দিব আমরা? ভয়েড। এবং এগুলো দিলে সে কেমন কেমন জানি করতেছে, তাই না? আচ্ছা দিলাম না, কি হয়েছে? এখন হচ্ছে দেখি সে কি বলে। যদি বিল্ড করি, ও আচ্ছা রান অবস্থায় আছে। এর মানে কি এটা প্রাইভেট এবং সে। এবং আমরা মেথডকে এভাবে লিখি, মেথড আমাদের লেখার নিয়ম এটা না? লিখি থাকবে অ্যাক্সেস মডিফায়ার। এটা যদি বাদও দিই তার মানে কি আমার একটা রিটার্ন টাইপ থাকবে। আর যদি কিছু রিটার্ন না করে সেক্ষেত্রে ভয়েড লেখা লাগবে না? এটার ক্ষেত্রে কি ভয়েড লেখা লাগতেছে? কনস্ট্রাক্টর এটা হচ্ছে আরেকটা মানে বৈশিষ্ট্য বলতে পারেন যে তার হচ্ছে ভয়েড লেখা প্রয়োজন হয় না, কারণ সে আসলে কিছু রিটার্ন করে না। কারণ সে কাকে রিটার্ন করবে? মানে সে অবজেক্ট তৈরি করে, কিন্তু এখানে যদি তাকে এ আসে কোন জায়গায়? এখানে না? রান হচ্ছে কোন সময়? এখানে তো। এই সময় তার রিটার্ন করে হচ্ছে কাকে দিবে, কি করবে? কোনো ইয়ে আছে?
সুতরাং সে কিন্তু কখনোই কনস্ট্রাক্টর কখনোই কিছু রিটার্ন করে না, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 1 নাম্বার হচ্ছে এটা। এখন হচ্ছে যে এই প্রশ্নটা যেই চলে আসতেছে তখন এই যে এটা লিখলাম, এটা লেখা এবং না লেখার মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি স্যার, কারণ এটা লিখলে আমাদের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতে হবে। আমি যে আমরা অবজেক্টটা তৈরি করলাম ওই সময় কি আমার ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল না? বাই ডিফল্ট থাকে, কিন্তু যখন আমরা কোনো মেকানিক্যাল এক্সট্রা করি তার মানে তো ওটা তার ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে না। ওই ডিফল্টটা আমরা এখন দেখতে পাচ্ছি এটাই আমার হচ্ছে, এটা লিখি না লিখি কিছু আসে যায় না, কিন্তু যখন অবজেক্ট তৈরি হবে এই লাইনটা লেখা না লেখার মধ্যে কোনো, যদি এটাকে কাজে না লাগে এটা লেখা না লেখার মধ্যে পার্থক্য নাই। অবজেক্ট তৈরি হলে সেই জিনিসটা এক্সিকিউট করবে। মানে কখনো যদি আপনার কাছে প্রশ্ন আসে যে ফাইবার ইসের ক্ষেত্রে যে আপনি হচ্ছে একটা ধরুন পারসন, এটাই হচ্ছে গেলাম যে এর একটা অবজেক্ট তৈরি করলেন, তাহলে হচ্ছে কনস্ট্রাক্টরের নামটা কি হবে বা কোনো কনস্ট্রাক্টর কল হবে কিনা, তখন আপনাকে বলতে হবে যে পারসন নামে একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, সে হচ্ছে এক্সিকিউট, ওর বডি থাকুক না থাকুক ওটা ওইভাবেই হচ্ছে সে এক্সিকিউট হয়ে যাবে। এবং এর কোনো রিটার্ন টাইপ এগুলো প্যারামিটার মানে দেই তখন যেটা ওভাররাইড হয়ে যাবে ডিফল্টটা। হ্যাঁ, এবার হচ্ছে এটা আসে, এটা হচ্ছে আমার প্রথম এসে ডিফল্ট এর কিন্তু হচ্ছে। এখন হচ্ছে আসে যে এইটার কাজ, মানে ডিফল্টে এটারে আমরা কি কাজে লাগাতে যাচ্ছিলাম, যে ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম এদের হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করা, তাই তো? এবার হচ্ছে আসেন সেই কাজটা হচ্ছে আমরা করি, একটা একটা করে হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমরা দেখি। জি কোথায়? ওইটা তো আমি ইসের থেকে দিয়ে নিব, এখানে তো আর ওইটা দেওয়ার দরকার নেই, ওইটা তো আমার এখানে ম্যানেজের প্রয়োজন নেই, ওটা তো আমি ম্যানেজ করবো কোথায়? ইউআইতে যে তাহলে এখন আমার কি হচ্ছে, যখনই আমি অবজেক্টটা তৈরি করব এই পার্সনটা তৈরি হয়ে যাবে না? রান করি, পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। এরর দেখালো, খুবই ভালো কথা। কোথায় এরর দেখাচ্ছে? কনস্ট্রাক্টরে কি সমস্যা করতেছে? ও এটা তো হচ্ছে পাবলিক দেওয়া হয় নাই, তাহলে এখন ওইটার আগে ঠিক করি, পাবলিক পাবলিক দিলেই সমস্যার সমাধান হবে, হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি সেভ দিই তাহলে কি দেখাবে? এমডি দেখো, ও সরি, সেভ নাম এই দিব, শো দিব। শো দিলে হচ্ছে কাকে দেখানোর কথা? প্রথম দুইটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এই দুইটার ভ্যালু আমি দিয়ে দিয়েছি। এখন শো এর ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে যে কাজটা করেছি একটু দেখেন, একটা হচ্ছে শো করতেছে না কেন? কারণ ওইটা আসলে দেখানোর কথা কার কোনখান থেকে? লাস্ট নেম দিয়ে না? আমি কিন্তু এখানে কিন্তু লাস্ট নেম সেট করি নাই, কিন্তু আমি হচ্ছে এখানে কিন্তু আরেকটা ভেরিয়েবল, সেটা আমার হচ্ছে লাস্ট নেম কোনটা ছিল, একটা ছিল অটো প্রপার্টি আর একটা হচ্ছে নরমাল প্রপার্টি। আমি সেট করছি কাকে? নরমালটাকে সেট করছি, যে কারণে কিন্তু দেখাচ্ছে না। তাহলে বুঝছি যে একেবারে ইনিশিয়ালি যদি আমরা চাই তাহলে হচ্ছে শুরুতে যদি ভ্যালু অ্যাসাইন করতে চাই আমরা কোথায় করব? কনস্ট্রাক্টরের মধ্যে করব। এখন আবার আসি, তাহলে এই অনুযায়ী যদি আমরা লাস্ট নেমের ভ্যালুটা দেখতে চাই তাহলে এখানে আমাকে কি করতে হবে? আমার তো লাস্ট নেমের হচ্ছে এটা নাই, কিছু করা নাই না? আচ্ছা তাহলে ওকে, গেট মেথডে লিখে দেওয়া যায়। সেট, সরি সেট
অটো আচ্ছা। প্রপার্টিটা এখানে হচ্ছে সরাসরি এটা হচ্ছে এটা না, এটা হচ্ছে আমরা অটো প্রপার্টির মধ্যে হচ্ছে দিয়ে দিই। আমার এটার দরকার নাই, এখন রান করি। সেখানে যে এলটা বড় হতে হবে। এটা ছিল আগে কি প্রপার্টি, এখন হচ্ছে আমাদের এটা অটো প্রপার্টি কাছে চলে গেল দেখাচ্ছে এখন পুরোটা। তাহলে এটা আমার ঠিক হয়ে গেল। এবার আসেন যে এটা তো ইনিশিয়ালি দেখালো, এখন হচ্ছে আমি চাচ্ছি যে না ইনিশিয়ালি এটা হচ্ছে ওর কাছ থেকে না ইউজারের কাছ থেকে নিবে, এরকম করা যায় কিনা। তাহলে হচ্ছে আমি কি করব, আরেকটা কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টরকে প্যারামিটার দিয়ে পাঠাবো না। তাহলে হচ্ছে এখন প্যারামিটারটা কোথায় আসলে যাবে, এখানে দিতে হবে না, এখানে তাহলে আমার কি কি ভ্যালু দিতে হবে বলেন। ফার্স্ট নেম কনস্ট্রাক্টর তো ক্রিয়েট করা এইবার হচ্ছে এই প্যারামিটারটা আমরা কোথায় ডিক্লেয়ার করছি বললেন তো, স্কোপের বাইরে না। কেন করেছিলাম, এটা গ্লোবাল রাখার জন্যই তো আমরা করেছি। এখন যদি আমরা কনস্ট্রাক্টরের ভ্যালু পাস করতে পারি, এটা অবশ্যই হচ্ছে কোন একটা মেথডের মধ্যে কিন্তু কল করতে হবে, এখানে কল করলে কিন্তু কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব, এই লাইনটা থাকুক, আমি হচ্ছে আবার হচ্ছে লাইনটা লিখি। আমি শুধু এটার ভেরিয়েবলটা তৈরি করলাম, এখনো কিন্তু আমি অবজেক্টটাকে তৈরি করি। এটা কখন তৈরি করব, যখন আমি প্যারামিটারটাকে পাস করতে যাচ্ছি। তো এটা হচ্ছে এটার এই কখন তৈরি হবে বলেন তো, অবজেক্ট ক্রিয়েট অবজেক্ট ক্রিয়েট হবে। অবজেক্টটা ক্রিয়েট হয় কোন সময়, ইউআইটা যখন তৈরি হচ্ছে অথবা ফর্ম লোডের সময়। তাহলে এখানে হচ্ছে আমার জিনিসটা চলে আসলো। এখন আমি অবজেক্টটাকে তৈরি করতেছি। এখন দেখি সে আমাকে দিছে, এর আগে কিন্তু আমাকে দিচ্ছিল না, কারণ কি সেই মেথডের বাইরে ছিল। অর্থাৎ কোন একটা প্রপার্টিকে বা ক্লাস যখন আমরা তৈরি করতে যাই, সেটা অবশ্যই কোথায় তৈরি করতে হবে, ডিক্লেয়ার করতে পারি আমরা গ্লোবাল স্কোপে, কিন্তু হচ্ছে ওর স্কোপটা অবশ্যই হচ্ছে একটা মেথড স্কোপের মধ্যে হতে হবে। তাহলে এখন হচ্ছে আমরা ভ্যালু দিয়েছি ডট টেক্সট, এবং এরর গুলো কেন দিচ্ছে, কারণ ওইখানে প্যারামিটার দিই ওখানে তো আমরা কোনো প্যারামিটার দিই নাই। আচ্ছা দিয়ে দিব, ওর অত মন খারাপ করার কিছু নাই। মিড নেম ডট টেক্সট, আর এটা হচ্ছে লাস্ট নেম ডট টেক্সট। এখন এই ভ্যালুগুলো সরাসরি কোথায় যাবে, এখান থেকে এখানে চলে আসবে। তাহলে এখন আমরা এর কাছেও স্ট্রিং কি নিব, ফার্স্ট নেম middle name, comma string, last name. বোরিং লাগতেছে না অনেকের এগুলো? এখন তাহলে এই ভ্যালুগুলো কোথা থেকে আসবে, ফার্স্ট নেম মিডল নেম ফার্স্ট নেম মিডল নেম আর হচ্ছে লাস্ট নেম। এই যে এক নাম হওয়ার সত্ত্বেও এখন কি ঝামেলা করতেছে কোনোই নয়, কারণ কি এই নামটা কি আর্গুমেন্ট আকারে হচ্ছে আমার যেটা আসছে, আর এই ফার্স্ট নেমটাকে এটা হচ্ছে আমার ক্লাসের ফার্স্ট নেম। এখন হচ্ছে আবার আমি রান করি, লাস্টের এটা তো এটা আচ্ছা দিলাম দিস। এটা নিয়ে সমস্যা করতো না, কারণ কি দুইটা নাম দুই রকম না,
সুতরাং এখানে দিসটা আসলে কি, যদি একরকম হয় তখন হচ্ছে কনফিউশন যাতে না হয় সেজন্য হচ্ছে আমরা দিসটা বসাই, না হলে না বসালেও কোনো সমস্যা নাই। এবার আবার রান করি। এখন আসেনি, টেক্সট দিয়ে থাকে। ও ডট টেক্সট দেওয়া হয়নি। এখনো কিন্তু একটা এরর দিবে, বলেন তো কি এরর দিবে? ভ্যালু সে পাবে কোথেকে? ওর কাছে কোনো ভ্যালু আছে? না স্যার, মানে শো দিলে কি কিছু দেখাবে? না স্যার। শো দিলে কিন্তু কিছু দেখাবে না, কারণ আমি তো আসলে তার কাছে কোনো ভ্যালুই দিই নাই। তাহলে আসলে হচ্ছে এই যে আমরা ফর্ম লোডের সময় নিলাম, এটাকে আসলে লোডের সময় দেওয়া উচিত ছিল। এটা কোন সময় দিবে? হয় সেভের সময় অথবা শো এর সময়। সেভে দিলে তো আগের অবস্থাটাই, তাহলে আমরা শো এর সময় হচ্ছে দিয়ে দেখি কি হয়। কোনো এরর দেয় নাই। এখনো যদি শো দিই তাও কিছু হবে না, তার কারণ কি? ওই ফিল্ডগুলো তো ব্ল্যাঙ্ক রয়ে গেছে। ফিল্ডগুলো দিতে হবে, তাহলে আসলে এটা দিতে হবে কোথায়? সেভের সময় কিন্তু দিতে হবে। কেউ হচ্ছে ই করলো না, কি সুন্দর সেভ না শো এসে বললেন যে, আমিও বললাম যে শো এর মধ্যে দিই, আপনারাও সুন্দরভাবে বললেন হ্যাঁ শো এর মধ্যে দিলে হবে। মানে আমি যেটা বলবো সেটাই হচ্ছে ঠিক না? নিজেরা কিছু চিন্তা ভাবনা করবেন না। তাহলে এখন কি আমার উপরে এই তিনটা লাইন লাগবে? এখন তো আমার সরাসরি হচ্ছে কনস্ট্রাক্টরের কাছেই ভ্যালুটা চলে যাচ্ছে। তাহলে গেল, এখন রান করি, ভ্যালু দিই, এখন শো দিই, আসছে। তাহলে এই ভ্যালুটা আসলে কার কাছে গেছে? এখন সরাসরি কি প্রপার্টি গুলোর কাছে গেছে? এগুলো কিন্তু এখন হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করলাম কিসের মাধ্যমে? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের মাধ্যমে। এইবার আসেন নতুন কাহিনী আমরা শুরু করি। এইখানে হচ্ছে তো আমরা এই একটা তৈরি করলাম, তাই না? এখন আমি চিন্তা করলাম যে না, আমি হচ্ছে আসলে এখানে না, আমি এই লাইনটার মাধ্যমে আসলে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি, তাই না? আমরা আগে যেভাবে করছিলাম সেটা যে ডিফল্ট কনস্ট্রাক্ট, এই সময় আমি কোনো ভ্যালু দিব না, আমি হচ্ছে দিব কোন সময়? আমি যখন চাচ্ছি তখনই হচ্ছে ভ্যালুটা দিব। তাহলে সেই ক্ষেত্রে আমার শুধু কি করতে হবে, এই জিনিসটা তো আর কি লাগবে তখন কিন্তু আমার এটা না দিলেও চলবে। আমার তখন হচ্ছে আসলে কি করতে হবে, এই যে এই লাইনটা হচ্ছে আমরা অমিট করে রাখছিলাম, এটাকে দিয়ে দিতে হবে। কিন্তু এখন দেখেন, এখন এরর দেখানো শুরু করলো, তার কারণটা কি? কারণ এখানে কোনো প্যারামিটার দেইনি। এখানে কিন্তু আমরা কোনো প্যারামিটার দিয়ে নাই, অর্থাৎ আমার কি মিনিমাম হচ্ছে কি করতে হবে, দেখি ও কি বলে আমাকে। তাকে হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই তিনটা জিনিস হচ্ছে তাকে দেওয়া লাগবে, না হলে হচ্ছে সে অবজেক্টটা তৈরি করতে পারে। কিন্তু আমি তো এগুলো ছাড়া অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, এবং আগে আমি তৈরি করেছি, তাই না? আগে তো আমি তৈরি করেছি, তাহলে সে এখন আমাকে কেন দিচ্ছে না? এর কারণটা হচ্ছে এই যে পার্সনের মধ্যে এখন আমার কনস্ট্রাক্টরের সিগনেচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর আগে হচ্ছে যতই হচ্ছে তার, যদি আমি লিখি না লিখি, সে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করে ফেলেছিল, কিন্তু কোনো ঝামেলা করে নাই, না লিখলেও সমস্যা নেই। কিন্তু একবার যখন আমি কনস্ট্রাক্টরকে ওভাররাইড করে দিই, সে কিন্তু আর ডিফল্ট কনস্ট্রাক্টরকে অটোমেটিক কল করতে পারে না। তখন যদি আমি চাই যে না, আমার ওইটা প্যারামিটার বেসও একটা কনস্ট্রাক্টর যদি আসে, সেও হচ্ছে রান হোক, সেই ক্ষেত্রে আমাকে এখানে হচ্ছে ওই ডিফল্ট কনস্ট্রাক্টরকে কি করতে হবে, বলে আসতে হবে। এবং এটাকেই বলে যে একই মেথডের হচ্ছে যখন দুই ধরনের সিগনেচার থাকে, তখন এটাকে বলা হচ্ছে কি, পলিমরফিজম, অবজেক্ট ওরিয়েন্টেড একটা ফিচারস, এবং এটাকে বলা হয় কি,
মেথড Overloading. ওভারলোডিং, অর্থাৎ এখন হচ্ছে সে দুইটা একই নামের দুইটা মেথড কিন্তু হচ্ছে তাদের ডিফারেন্ট সিগনেচার ইউজ করতেছে। এখন হচ্ছে যদি আমি এটা দেখি কি এরর দিচ্ছে, কেন দিচ্ছে? পাবলিক করতে হবে, করলাম। এখন দেখি কি অবস্থা, এখন হচ্ছে চলে গেছে। এখন যদি আমি রান দিই তাহলে কিন্তু সে রান করতেছে। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝলাম যে যখন হচ্ছে আমরা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা হচ্ছে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর, সেটাকে যদি ওভাররাইড করি কোনো কারণে, তাহলে এরপরে হচ্ছে আর কখনোই সেটা কল হবে না। সেটাকে যদি কল করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার আরেকটা ডিফল্ট কনস্ট্রাক্টর দেওয়া লাগবে। তাহলে কনস্ট্রাক্টর হচ্ছে কি, যদি আমরা এটা সাম আপ টানতে চাই, কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা মেথড যেটা হচ্ছে আমার অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই হচ্ছে ইনভোক হচ্ছে, এবং সেটা কি করে, সেটাকে আলাদাভাবে কল করা লাগে না। সেটা অবজেক্ট তৈরি হওয়ার সময় সে কল করবে, অবজেক্টটা তৈরি করে সে মেথডটাকে কল করে ফেলবে। এবং এইটার মাধ্যমে কনস্ট্রাক্টর নাম দিয়ে আসলে আমরা কি কাজ করি, আমরা ওর যে প্রপার্টিগুলো আছে সেগুলো চাইলে আমরা তাদেরকে ওই সময় ইনিশিয়ালাইজ করে রেখে আসতে পারি, বা ওই সময় হচ্ছে আমরা স্পেসিফিক যদি কোনো কাজ করাতে চাই, কারণ কনস্ট্রাক্টর তো অন্যান্য মেথডকেও তো কল করতে পারবে, তো সেটাও সে কল করে ওইভাবে হচ্ছে আপনার জিনিসগুলো সেটআপ করে ফেলতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার কনস্ট্রাক্টরের নামটা অবশ্যই ক্লাসের নামের সাথে মিল থাকতে হবে, এবং কনস্ট্রাক্টর কখনো কোনো কিছু রিটার্ন করে না। এইটুকু হচ্ছে আমাদের বেসিক কনস্ট্রাক্টরের কাজ। অ্যাডভান্স কনস্ট্রাক্টর আপনাদের ব্রেকের পর দেখাবো। তো আর আজকে আরো জিনিসপত্র আছে, একটু মাথা ঠান্ডা করে আসেন। মাথা ঠান্ডা করে এসে যেটুকু দেখছেন সেটুকু একটু প্র্যাকটিস করে ফেলেন, তারপর হচ্ছে আমরা শুরু করব ক্লাস। এমনি প্রপার্টি, অটো প্রপার্টি এর মাঝে হারাই গেছে অনেকে। কনস্ট্রাক্টরটাও হচ্ছে একটু, কনস্ট্রাক্টর মেথড ওভারলোডিং এটাও হচ্ছে অনেকের মাথায় একটু কম কম এসে। এরপরে যাব আমরা কনস্ট্রাক্টর চেনিং এর মধ্যে গেলে হচ্ছে নিজেরাই হচ্ছে দেখা যাবে চেনের মধ্যে পড়ে গেছেন যে আমি কোন চেন থেকে কোন চেনে যাব। অটো প্রপার্টিটা জাভাতে ফিচার তো নাই অটো প্রপার্টি। এখন মনে হয় নতুনটাতে তার মনে ইন্ট্রোডিউস করতেছে। আমি হচ্ছে মানে শুনছিলাম যে তারা ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার, কারণ আপনার যে লিস্টটা কিন্তু হচ্ছে আপনার সি শার্পের ফিচার ছিল, ওইটা আসার পরে কিন্তু এখন জাভাতেও কিন্তু লিস্ট আছে। জাভাতে তো আমরা এক্সট্রা আছে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট এখানেও আছে, আমরা ব্যবহার করি নাই আর কি। মানে আপনার সি শার্প হচ্ছে পপুলারিটি যে পেলো, এটা হচ্ছে খালি লিস্টের কারণে। কিন্তু সে অ্যারে থেকে বের হয়ে যে লিস্টটা তৈরি করে ফেললো, এরপরে হচ্ছে সে টপে উঠে গেছিল, মার্কেট পেয়ে গেছে। মাইক চিনেন? মানে গ্রাফিক্যাল সিভি জমা দিলে একবার প্রথম এসে হচ্ছে সেটা ডাস্টবিনে ফেলাই দিব। আচ্ছা ঠিক আছে, এটা আসলে মানে গ্রাফিক্যাল সিভি আসলে কোনো সিভি না, এটা হচ্ছে অনেকে পোর্টফোলিও এসে ওয়েবে মার্কেটিং, এটা হচ্ছে আপনার সিভি রাখার সে কখনোই কনসিডার করা হয় না। স্যার লেটেক্সের স্যার সেই টেমপ্লেটগুলো দেওয়া থাকে স্যার, সেগুলোতে করলে স্যার সমস্যা হওয়ার কথা। কোনটা? স্যার লেটেক্সে স্যার অনেক টেমপ্লেট থাকে না লেটেক্সে। লেটেক্স লেটেক্স স্যার বুঝতে টেমপ্লেট গুলোই শিখে আপনি হচ্ছে বেসিক কি করা। এখনো হচ্ছে মানে বাইরের যে সিভি গুলো, এটা হচ্ছে মার্কেটিং, আমরা হচ্ছে ওই মার্কেটিং লেভেলেই করে না। আর এই জিনিসগুলো একটা সময় একটু হচ্ছে পপুলারিটির দিকে গেছিল, কিন্তু দেখা গেল যে সিভিটা যত সুন্দর, ব্যক্তিটা হচ্ছে অত ইসে না, সুতরাং ওর ডিটেলস আমার জানা লাগে। সুতরাং এই ধরনের সিভি গুলো এখন কেউ দিলে ওইটা হচ্ছে দেখার প্রয়োজন নেই, ওটা হচ্ছে আমরা স্ক্রিন আউট করে হচ্ছে বের করে। সিভি চাচ্ছে না রেজিউমি চাচ্ছে, এই দুইটার উপরে বেস করে করতে হবে। স্যার দুটোর ভিতরে পার্থক্য কি? হুম, সিভি আর রিজিউম দুটোর ভিতরে পার্থক্য কি? সিভির পুরোই কি বলেন কারো কাছে কারিকুলাম ভাইটা মানে কি আপনার টোটাল কারিকুলামটা
বসে মানে ডিটেলস যত কিছু আছে সব এটার মধ্যে দিয়ে থাকতে হবে। দিয়ে দিতে হবে। মানে একটা হচ্ছে ডিটেইলড আর একটা হচ্ছে আপনার শর্ট। শর্ট আপনার অনেক কিছু দেয়া লাগবে না, আপনার বেসিক ইনফরমেশন গুলো, এডুকেশন ইটি এগুলো আপনি স্যার এডুকেশন সিভিতে সব না না শর্ট যেটা বললেন শর্ট রেজিউমিটা হচ্ছে হিসেবে শর্ট হিসেবে কাউন্ট করে। কিন্তু এখানে আবার মত হচ্ছে দুইটাই আছে, দুইটা হচ্ছে এক না, একটা হচ্ছে ডিটেইলড এসে যে যেটা বুঝে, অনেকে হচ্ছে রেজিউমিটারই মনে করে এটা হচ্ছে বড়, তখন তারা হচ্ছে চায় যে আপনার ডিটেইল এসে, সে কারণে হচ্ছে আপনার যখন ডিটেইল রেজিউমি বলবে তখন ওটা আসলে সিভি আকারে এসে, কিন্তু যেহেতু সে রেজিউমি চাইছে সুতরাং আপনাকে ডিটেইল আকারে ওটা বলতে হবে। সিভির মধ্যে কি স্যার কোন স্কুলে পড়ছে আমার রেজাল্ট হ্যাঁ এগুলো দিতে হবে। আপনি বেটার ওই বিডি জবসের ওইটা তো আছে, ওইটা। ওইটা আছে। তারপর চাচ্ছিলাম যে বেটার যদি কোনো মানে অন্য ডিফারেন্ট কিছু জমা দেওয়া আছে তাই জন্য স্যার করতে চাচ্ছি। ডিফারেন্ট ফরম্যাটিং ডিজাইনিং হচ্ছে আমরা ডিফারেন্ট কিছুই করি না। আপনার হচ্ছে একটা সিভির হচ্ছে সবচেয়ে ভালো, মানে যদি আপনি ফ্রেশার হন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালো সিভি বলতে এটা বোঝাবে যদি আপনার অবজেক্টিভ লেখার পরপরই আপনার ওয়ার্কগুলো হচ্ছে ওখানে সাবমিট করেন, কি কি প্রজেক্টে কাজ করেছেন, প্রজেক্টে কিসে ডেভেলপ করা, প্রজেক্টে একটু কথাবার্তা বললেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো। কারণ এখন হচ্ছে সিভির প্রথম জিনিসটা যেটা যে এডুকেশন না, আপনি লাস্ট কোথায় চাকরি করেন, কিসে চাকরি করেন ওই ডিটেলস, কিন্তু আপনি যেহেতু চাকরি করেন না তাহলে আপনার প্রজেক্টগুলো কি কি, ভার্সিটি থেকে যে প্রজেক্ট করছে না থিসিস করছে তো ওই ক্ষেত্রে সেটাও তো একটাই আছে। থিসিস করলেও থিসিসের উপরে করছেন, কি টিউব স্যার কোনটা বেটার থিসিস এটাই তো এটাই হলো থিসিস করবেন, কখনো থিসিস আর প্রজেক্ট তো আলাদা না। আমাদের যে কোনো একটা না থিসিস থিসিস থাকে, ইন্টার্নশিপ থাকে, ইন্টার্নশিপ নাই ইন্টার্নশিপ নেই। স্যার প্রজেক্ট আচ্ছা। চাইলে যে কোনো আচ্ছা স্যার আপনার ল্যাব টেস্ট 1 পাচ্ছেন না মানে কি? আমি দিই নাই। আচ্ছা দাঁড়ান দেখতেছি, এক মিনিট। জি স্যার। আল্লাহ পরে সাদত ভাই ওই যে ওনার এক্সাম আছে, যাবে সিগনেচারটা নিয়ে নেন, কিন্তু মিস যেটা করবেন ওইটা হচ্ছে ভাই আজকে পড়া শিখাই দিছে, আগামী দিন যদি না শিখাতে পারে এটা নিয়ে হতে এই পর্যন্ত এসে করলে মাথায় বাড়ি দিব। যেটা প্রেজেন্টেশন ব্যাপার নাম প্রেজেন্টেশন কি নাম? আচ্ছা ঘটনা তো পরে চেঞ্জ করবে আপনার তুমি বিএম আমাদের এর নাম ব্যাচ 6 আমাদের প্রজেক্ট নাম হচ্ছে স্মল বিজনেস। p.name কেন? প্রোডাক্ট ক্যাটাগরি যে স্যার এই নামগুলো। নামটা আর কি আমরা ডিরেক্টলি আমার ডাটাবেসে দিতে চাচ্ছি এটা দরকার নেই। ডিরেক্টলি আমরা স্পেসিফিক জাস্ট বলে দিলাম যে প্রোডাক্টের ক্যাটাগরি নামটা। ওইভাবে এসে, কারণ এভাবে করলে পরে দেখা যাবে আপনার ডিজাইনিং এও সব ওইভাবে চলে আসতেছে। আচ্ছা, আচ্ছা। এই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করবো। আইডি থাকবে, এই জিনিসটা কি করে
প্রত্যেকটা এসে কিন্তু আপনার আইডি থাকবে, এটা ওইভাবে করে নিন। আর এই জিনিস এখানে কোডের পাশাপাশি হচ্ছে এডিশনাল একটা আইডিও আমাদের কল করতে মানে আইডি হচ্ছে আপনার টেবিল তৈরি করছেন মানেই হচ্ছে বাই আইডি। ডিফল্ট একটা আইডি এটা হচ্ছে আপনি কোড যে কোনোটা দিতে পারেন, এটা এসে কিন্তু আইডি একটা রিলেশন এসে করলে আমরা সবসময় হচ্ছে এটাকেই ব্যবহার করব, কখনোই হচ্ছে এই কোডটাকে ইউজ করব না, এটা ইউনিক। আমার প্রাইমারি ইস্যুর সাথে কন্ডিশনের সাথে মিলে, কিন্তু আমরা ঝামেলা অ্যাভয়েড করার জন্য এবং সামনে হচ্ছে কিছু ফিচার্স আছে, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমার এই জিনিসটা লাগবেই। আচ্ছা এটাও তো অটোই হবে তাই না? এটা তো আমি ম্যানুয়ালি দিতে পারবো না, ম্যানুয়ালি দিতে পারবো। ম্যানুয়ালি দিতে যদি যাই, আমি যেটা বুঝতেছি যে ফর এক্সাম্পল স্যার আমি একটা একই ধরনের প্রোডাক্ট যদি সেলের কথা বলি, এটা স্টকের একটা ব্যাপার, হ্যাঁ, তাহলে একই প্রোডাক্টের একটা সাফিক্স বা প্রিফিক্স একটা নাম্বার তো থাকে। এখন আমরা ওই অটো জেনারেট হচ্ছে এটা দিতে বলি না, এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি দিবেন, খালি এটার ক্ষেত্রে হচ্ছে আপনার চেকটা বসাতে হবে যে একই কোড জন্য আপনি দুইবার দিতে না, মানে আপনার যে ক্রাইটেরিয়া একটু দেন, এখানে হচ্ছে দেখেন লেখা আছে আপনার কি ইচ ডাটা এবং নেম মাস্ট বি ইউনিকলি আইডেন্টিফাইড, মানে ইউনিক হতে হবে। সুতরাং এটা হচ্ছে আপনি অটো করবেন কি করবেন না এখানে হচ্ছে বলা নাই, কিন্তু আপনি চাইলে এটা ম্যানুয়ালি দিবেন, কিন্তু যাই দেন এটা হচ্ছে আপনার একই দুইবার আসবে না, সেটা নেম হোক কোড হোক, এটা দুইবার দেওয়া যাবে না। এগুলো একটা ক্যাটাগরি না, ক্যাটাগরি আইডি, এটা প্রোডাক্ট না, এটা ক্যাটাগরি আইডি। এটা এখানে আছে ক্যাটাগরি, কিন্তু এই ক্যাটাগরিটা এর সাথে এই দুইটার মধ্যে আসলে রিলেশনটা কি? ক্যাটাগরি আইডি দিয়ে না, এটা তো আসলে এর হচ্ছে কি, দ্যাট মিন্স এই আইডিটাই অ্যাকচুয়ালি আমি এখানে কল এখানে করতেছি। হচ্ছে ইউজ করবে, এটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে আপনার কি হবে, পয়েন্ট কি হবে, এর আইডি তো থাকতেছে। এবং সব কয়টা ক্ষেত্রে এই যে আপনার এইটা আইডিতে আমার দেখাতে তো হবে এখানে ক্যাটাগরি নেমটা। ক্যাটাগরি নেমটা দেয়, ওটা তো এই ID কিভাবে দিয়ে দেখাতে হবে করতে এটা তো আমরা হবে। দেখাইছি তাই না ক্লাসে, ওইভাবে হচ্ছে এটা ম্যানেজ করতে হবে। এবং সবখানে যে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, ডাইরেক্ট হচ্ছে নামটা দিবেন। টিচার কর্নার একটা বানাবে, এটা তো আলাদা একটা পেজ না, ওখানে ডিজাইন কাস্টমার করে সেটা অ্যাড করে দেবে। এখন তো আপনি আবার আবার অ্যাড করবেন। সো আমরা দেখলাম ইউআই ডিজাইন করার ক্ষেত্রে যে 11টা ফর্ম আছে, এর সাথে এডিশনালি একটা বা দুইটা ফর্ম আরও অ্যাড করতে হবে। একটা অ্যাডমিনের একটা প্যানেল থাকতে হবে। না, আমাদের হচ্ছে কোনো আপাতত আপনাদেরকে অ্যাডমিন লেভেলের কোনো কাজ করতে হবে না। স্যার ইয়েতে মেনশন করা, দ্যাটস আমি বললাম যে হয়তো কোন জায়গায়? ওই যে অ্যাডমিন হিসেবে যে এক্সেস করতেছে ওইটা হচ্ছে আপনাদের যে ঘটনা বলা হয়েছে, ওটা যে অ্যাডমিন এসে অ্যাডমিনের কোনো কিছু তৈরি করা লাগবে না, আলাদাভাবে কোনো ইউজার এখানে হচ্ছে নাই, আপনি সিম্পলি ভাবে তৈরি করতে পারবেন এরকম অ্যাজ এ ইউজার হিসেবে সেটা বলা হচ্ছে। মানে ওখানে যে রোলগুলো বলা হচ্ছে, এটা রোল এসে না, এটা হচ্ছে তারা বলছে একটা ঘটনা বলা হয়েছে, ঘটনার প্রেক্ষিতে আপনার এই জিনিসগুলো তৈরি করতে হবে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু জিনিসগুলো তো লাগবেই আমাদের। লাগবে, কিন্তু এই প্রজেক্টের জন্য হচ্ছে আমরা এই অ্যাডমিন project-এর জন্য লেভেলটা দিচ্ছি না আপনাদের। কিন্তু স্যার এরপর পাশাপাশি যে ফর্ম 10টা 11টা 12টা যে ফর্মগুলো হ্যাঁ, তৈরি হচ্ছে, আমি যেটা যে মানে যে কোনোটাই যাতে অ্যাক্সেস করতে পারি, সেখানে অবশ্যই তো আমার একটা হোম বাটন দিতে হবে, একটা হোম পেজ থাকবে, নেভিগেশন প্যান থাকতে হবে, যেটা নেভিগেশন আমাদের- এসে থাকবে, ওইটা থাকবে, ওইটা হচ্ছে আপনার দেয়া লাগবে, নেভিগেশন এসে So, ওটার থাকবে। জন্য একটা এডিশনাল পেজ তো লাগতেছে। ওইটার জন্য আমি একটা additional- ড্যাশবোর্ড আমরা একটা ডিজাইন করছি, যেখানে হলো বাটন আকারে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ওটা করতে পারো, ওইটা নিয়ে কোনো ইয়ে দেখলাম নেই। যে আমরা কিন্তু ইয়েতে আমি যেটা বলতেছি যে আপনার অ্যাডমিন ইউজার মানে বা access এর জন্য ওইরকম login অ্যাক্সেস দরকার নেই। লগইন টগইন এগুলোর জন্য আলাদাভাবে যাবে না, এমনি একটা সিম্পল লগইন দিয়ে দিতে পারেন যে ঢোকার ইস্যুর জন্য, ওইটা হচ্ছে আলাদা ইস্যু, কিন্তু আমার এখানে অ্যাক্সেস রিলেটেড কোনো কাজ নাই। ইগনোর ফাইলও দিয়ে দিন, তাহলে সে অনেক বড় হবে। আগে ইগনোর ফাইল একটা কাস্টমার এটা কি লয়ালিটি, প্রোডাক্টের ক্ষেত্রে এই কই এখানে কিন্তু রিঅর্ডার লেভেল, ওটা কিন্তু নামটা ঠিক করে লেভেল হবে কিন্তু নাম পুরোটা দিবেন যেন দেখলেই হচ্ছে বোঝা যায়। না লয়্যালটি পয়েন্টে সেটা না, এটার ভিতরে দিতে হতো। লয়ালিটি স্যার বলছেন 1000 এর মধ্যে 1%, রাইট? হ্যাঁ, ওটা দিয়ে এখানে আপনি দেখেন ক্যালকুলেশন বের করেন, ওখানে বলা আছে লয়ালিটি পয়েন্ট হিসাবে কিভাবে। হ্যাঁ, গ্র্যান্ড টোটাল ওটা তো আপনি খালি একটা আপনি যতগুলো প্রোডাক্ট কিনবেন টোটাল প্রাইসটা হচ্ছে যদি আপনার কত আসে 1000 এর উপরে হয় বা 2000 হয়, ওকে আপনি মানে যা আসবে ওইটাকে হচ্ছে আপনার 1000 দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে হচ্ছে আলটিমেটলি কত 1%? ভাগফল যেটা হবে সেটাই হচ্ছে আমার লয়ালিটি পয়েন্ট হিসেবে। 1% আমার একটা সমস্যা প্রজেক্ট শুরু করলে কিন্তু একটা পার্সেন্ট তাহলে আমার ওইভাবে
আচ্ছা, এটা তো গেল চারটা ফর্মের হলো। আমার তাহলে আপাতত এটা কিন্তু লাগতেছে না, ওই যে এটা কি রিলেশনটা দেখাচ্ছে পারচেজ সাপ্লায়ার। পারচেজ দুইটা পার্ট, সাপ্লায়ার একটা হচ্ছে দিয়ে সেই পেজটার সাইজটা যদি আমি প্যানেলের সাইজটা দিয়ে দিই যখন পেজটা শো করে মানে সমাজ এটা কি কোনো প্রকার পেজ নাকি প্যানেলের করছে নাকি সেটা প্যানেলের কি সমস্যা আছে সমস্যা কি দেখেন মনে করেন এই যে একটা প্যানেল একটা সাইজ আছে 1134 আইডি ডিজাইন আমি যদি আরেকটা পেজ যখন বানাবো একটা মিনিট, আপনি কি করছেন সেটা আমি একটু বুঝি। আরেকটা যখন পেজ বানাচ্ছি এই সেম সাইজটা দিয়ে বানাচ্ছি তাহলে সরাসরি মিলে যাবে কথা না কিন্তু এই দেখেন এই পি নেমটা আসলে কি বলে? দুইটাই হচ্ছে এটা ক্যাটাগরি দিছে এখানে কি এটা কোনো নির্দিষ্ট টাইম আছে সিডি সরাসরি সাইড দিলে ফাইন মানে এটা সাইজ করতেছি স্যার ভিউগুলি এখানে আসবে না? ভিউ কেন আসবে? ভিউ তো দেখানোর জন্য, আর ওটা তো আসলে অ্যাকচুয়াল কোনো ডাটা ওই সময় এগুলো না। ইন্টি দিচ্ছেন এটা কি অ্যাজ এ এন্টিটি হিসেবে আসবে কোয়ান্টিটি স্যার, প্রোডাক্ট কোয়ান্টিটি মানে জাস্ট যেটার এখানে ডিরেক্ট একটা ইয়ে আছে, অ্যাকশন আছে, সেটাই আসবে। সেটা আসলে যেমন জানি না, এটা আসলে কি হবে? প্রোডাক্ট নেম না, আমার হচ্ছে শুধুমাত্র এখানে হচ্ছে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি, শুধু এর সাথে এসে আমি প্রোডাক্ট আইডি পাওয়া মানে কি আমি হচ্ছে পুরো প্রোডাক্টের হচ্ছে বাকি যে নেম পেয়ে যাচ্ছি। আমার এখানে ক্যাটাগরিও দরকার নেই, কারণ হচ্ছে আমার ক্যাটাগরি প্রোডাক্টের ক্যাটাগরি কি সেটা অলরেডি আমার এসে আছে। আমি ওদেরকে কেন এই টেবিলে এনে আমার ডাটাবেসটাকে হচ্ছে ই করবো, ক্লোজ করবো। মানে যাই কল করবো আইডি দিয়ে কল। আইডি ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে আমার ইনপুট হিসেবে যাবে, কোয়ান্টিটি যাবে, আর হচ্ছে আমার কই ইউনিক প্রাইসটা কোথায় আপনার এখানে রিমার্কসটা ঠিক আছে, ইউনিক প্রাইস এ হচ্ছে যাবে, প্রিভিয়াস এমআরপি কোনো দরকার নেই। এটা কি প্রেজেন্ট এমআরপি? যদি এটা প্রেজেন্ট হয় তাহলে এটা আপনার হলো প্রোডাক্ট আর এটা হলো প্রিভিয়াস। প্রথমটা প্রোডাক্ট আর পরেরটা প্রিভিয়াস। এটা প্রিভিয়াস, মানে প্রেজেন্ট কোনটা, মানে নিউ এমআরপিটা কোনটা? আপনার টোটালটাও হচ্ছে দেখানোর কোনো দরকার এটা নেই। হলো নতুন আর এটা হচ্ছে প্রিভিয়াসটা। এটা নতুন, তাহলে হচ্ছে প্রিভিয়াসটা আসলে আমি দেখাবো না, আমি হচ্ছে নতুন যেটা সেট করবো শুধু এটা থাকবে। দেখেন এক আমার ঢুকবে কোনটা, 1 2 3 4 5 6 এই 6টা জিনিস এখানে আছে কিনা এটা হবে 1 2 3 4 5। প্রোডাক্টও এখানে ঢুকাবো, প্রোডাক্টও কল করবো না? প্রোডাক্ট কল করবো, প্রোডাক্টের তো শুধু আইডিটা আইডি ঢুকতেছে। এটা হচ্ছে গেল প্রোডাক্ট, তাহলে এই কয়েকটা ঢুকবে এবং এই একটা গেল আপনার হচ্ছে নেম। আরেকটা জিনিস হচ্ছে আপনার যে ভুল, সাপ্লায়ার নেম যাচ্ছে না, কিন্তু সাপ্লায়ার আইডি হচ্ছে সাপ্লায়ার আইডি এবং এটাও কিন্তু আপনার এই টেবিলের নিজস্ব আইডি যেটা সেটা কিন্তু আছে, সবখানে কিন্তু নিজস্ব আইডি থাকবে, কোনো ইয়ে নেই, মাপ নাই। আইডিটা আইডি মাস একটা টেবিল আছে মানে তার আইডি আছে। এবার আসেন এই পার্টটুকু হচ্ছে আমরা ফাইনাল করলাম, এখন উপরের পার্টটুকু আসে। ডেট ঠিক আছে, ইনভয়েস ও বিল নাম্বার ঠিক আছে, সাপ্লায়ার যেটা সাপ্লায়ার আইডি হয়ে যাচ্ছে, এই টেবিলের আইডি হচ্ছে এইটুকু পর্যন্ত আপনার ওকে, কিন্তু এই দুটো জিনিস এটা আসলে হবে আপনার পারচেজ, আর এটা হচ্ছে পারচেজ ডিটেইলস। কারণ কি আপনার এটা হচ্ছে একটা সিঙ্গেল এন্ট্রি, কিন্তু আপনার প্রত্যেক যখন 100টা প্রোডাক্ট কিনেন
100টা প্রোডাক্টের সাথে কি আমার এর তথ্য লাগবে? আমার কিন্তু প্রত্যেকের কিন্তু লাগবে, কিন্তু হচ্ছে এটাকে আমি সিঙ্গেল এন্ট্রি হিসেবে কিনে ফেলতেছি না, তাহলে আমার এই তথ্যটা বারবার এই 3টা ইনফরমেশন আমার বারবার রিপিট করা লাগবে না, সেটা তো আমার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? পারচেজ ডিটেইলস এর মধ্যে আরেকটা কি থাকবে? পারচেজ আইডি, মানে কোনটা? এই আইডিটা এখানে এর সাথে আছে ফরেন কি হিসেবে থাকতেছে। তাহলে হচ্ছে আমি এই দুইটা টেবিল দিয়ে ইজিলি হচ্ছে আমার একটা পারচেজকে ম্যানিপুলেট করতে পারতেছি। আমার এই দুইটা লাগতেছে, এখানে হচ্ছে কিন্তু আলাদাভাবে এটার এই জিনিসগুলো কিন্তু দরকার নেই। আমার হচ্ছে দেখা দরকার যে পারচেজ আছে কিনা, পারচেজ ডিটেইলস আছে কিনা, এটা দিয়ে আমি ধরতে পারি। কারণ সাপ্লায়ার যেটা, এটা আসতেছে কোথা থেকে? সাপ্লায়ার টেবিল থেকে। এখানে হচ্ছে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট টেবিল থেকে, এবং প্রোডাক্ট টেবিলের কাছে হচ্ছে আপনার কি আছে? ক্যাটাগরি আছে। সুতরাং আমার রিলেশন কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছে। তাহলে স্যার এখানে এইগুলো অপশনগুলো কি থাকতেছে? এগুলো তো আর থাকতেছে না, ডাইরেক্টলি আমার এখান থেকে এখানে আমার হচ্ছে এই রিলেশনটা হচ্ছে থাকবে। এবং একটা ইসের আন্ডারে কি থাকবে? অন ডিমান্ড প্রোডাক্ট থাকবে না? এটা কিসের জন্য? সেলসের জন্য। সেলসটাও হচ্ছে সেম একই ভাবে হচ্ছে ডিজাইন করে, এটা দেখাই দিলাম। এটা হচ্ছে আপনার বুঝে গেছে। এখন হচ্ছে এটা হচ্ছে দেখে আপনারা ওইভাবে কি করে ফেলেন। আচ্ছা, এই স্টকের হচ্ছে যেটা, যে আজকে সকালে হচ্ছে বলেছি আপনাদের থেকে যে এই দুইটা পোরশন হচ্ছে আপনাদের এই প্রজেক্টের জন্য অমিট করে দিয়েছি। এটা আপনার এটা এই দুইটা জিনিস হচ্ছে এবার থাকতেছে না, কিন্তু নেক্সট পেজে থাকবে। সুতরাং আপনারা হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে যদি এখন এটাকে মাথায় রেখে করেন, সেটা হচ্ছে আপনাদের জন্য ইজি, যে পরে হচ্ছে চেঞ্জিং গুলো কম লাগবে। মাথার মধ্যে হচ্ছে থাকে কতটুকু করা যেতে পারে ওই কারণ ইউজার তো হচ্ছে আপনার চেঞ্জ চাবে। সুতরাং আপনি যখন ডিজাইন করবেন এই জিনিসটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে আসলে আমি চেঞ্জ অ্যাডপ্ট করতে পারতেছি কিনা। তো এখন ওই জিনিসটা বাদ দিয়ে দিছি, প্রজেক্টের জন্য আমার দরকার নেই, আপনার মার্কস এফেক্ট করতেছেন এটা না দিলে। কিন্তু যদি থাকে, আপনি হচ্ছে ধরে নেন যদি থাকে, তাহলে আমি কিভাবে করবো, এই চিন্তাগুলো কিন্তু আমার মাথায় স্ট্রমিং করে রাখতে হবে। আর যেহেতু আমার ওই দুইটা থাকতেছে না, আমার এই 3টা জিনিসও আর প্রযোজ্য হচ্ছে না, বাদ বাকি গুলো আপনারা ওইভাবে কি করেন। আর এদের জন্য তো আলাদা কোনো টেবিলের আমার প্রয়োজন নেই, এরা হচ্ছে আমার এক্সিস্টিং যে টেবিলগুলো আছে সেই টেবিলের উপরে বেস করে কিন্তু আমার এই রিপোর্টগুলো হবে। আপনি হিসেবটা করে স্যার এটা কি প্রজেক্টটা কি আমরা ফাইল করে দিতে হবে? আমি ডকুমেন্টেশন, কোনো ডকুমেন্টেশন নাই, আপনারা হচ্ছে ডাইরেক্ট স্ক্রিনে প্রজেক্ট দেখাবে আপনাদের, মানে আমাকে হচ্ছে রানিং প্রজেক্ট দেখাতে হবে, আর কিছু না। প্রজেক্ট জমা দেবেন, জমা দিলে হচ্ছে রানিং প্রজেক্ট দেখাতে। প্রজেক্ট জমা দিব বলতে সফট কপি, ওটা হার্ড কপি দেওয়ার আমাদের হার্ড না, হার্ড কপি ডকুমেন্টেশন আকারে যেটা আমরা করি আর কি। না, ওইরকম কোনো পেপার ওয়ার্ক হচ্ছে আমাদের নাই। পেপার ওয়ার্ক বলতে এখন আপনাদের যেটা, সেটা হচ্ছে আপনারা গিটে যে কাজগুলো করবেন ওখানে হচ্ছে আপ করা, বা যে আপনাদের একটা পুল দিয়ে দিব, ওই পুলে হচ্ছে ডেলিভারি প্ল্যানও দিয়ে দিব। আপনারা ওই সময় হচ্ছে যারা কাজ করতেছেন ওখানে হচ্ছে আমি এই কাজটুকু করেছি, এটুকু ডান, ওইভাবে হচ্ছে এই করেন। যেমন আপনার ট্রেলো ম্যানেজমেন্ট আছে, ট্রেলোর এই কাজটুকু হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে দিলেন, তাহলে এটাই হচ্ছে আপনার ডকুমেন্ট, আপনি কাজ করতেছেন। আমার হচ্ছে প্রজেক্ট রিলেটেড ডকুমেন্ট দরকার নেই, আপনি কাজ করতেছেন, আমার এই রিলেটেড ডকুমেন্ট দরকার। কাজটা ডিভাইড করতেছেন আপনি আপনার লাইনে এসে ই করা। যেমন আমি হচ্ছে আজকে আপনাদের কাছে চলে যাবে যে প্রজেক্টে কোন সময় কি দিতে হবে, অনেকেই হচ্ছে কাজগুলো করবেন, তো কার কাজ কোনটা এটা হচ্ছে আপনি উল্লেখ করবেন ট্রেলোর মধ্যে, এবং অমনি হচ্ছে ওই সময় হচ্ছে রিলিজ ডেট যেটা দিলাম, এই রিলিজে হচ্ছে কার কাজ কন্ট্রিবিউশন হবে, কাদের রিলিজ দেওয়ার কথা, ওই জিনিসগুলো হচ্ছে আপনার ওইভাবে মেনশন করে ডিউরেশনটা তো ওখানে সেট করা যায়, ওখানে সেট করে দিবেন আপনার। গিটে প্লাস ট্রেলোতে দুইটা দিই। ট্রেলোতে তো আপনার ডান এসে, গিটে তো আপনি কোড দিচ্ছেন, ওখানে তো আপনি হচ্ছে কে কোনটা করতেছে ওইটুকু হচ্ছে দেখতে পারতেছি, কিন্তু পোর্শনটুকু তো আমরা বুঝতেছি না। তো এটা হচ্ছে আপনার ট্রেলো এবং এই দুইটা দেখে হচ্ছে আমরা বুঝে যাব যে হ্যাঁ আপনার এই কাজটুকু করা। মানে প্রত্যেক গ্রুপের মানে ইন্ডিভিজুয়াল মেম্বাররা ওটা ওখানে, হ্যাঁ। এবং এখানে যেটা ট্রেলো আসে এই জায়গাটায় হচ্ছে আপনার যেটা থাকবে ইন্ডিভিজুয়াল মার্কিং গুলো হচ্ছে আপনার এটার উপরে ডিপেন্ড করবে, যে এখানে পারফরম্যান্সের উপরে। আর ফাইনালি হচ্ছে গ্রুপ যেটা, যে আপনার এখানে আছে যে 30 মার্কস যেটা, 30 মার্কস যেটা, এটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে প্রেজেন্টের উপরে নির্ভর করে 4 জন মেম্বার সেম মার্কসই পাবেন, কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের উপরে বাকি 20টা ডিপেন্ড করতেছে। ক্লিয়ার। থ্যাংক ইউ।
তাহলে স্যার আমাদের এই লাস্টের যে সার্চ এরিয়ার ওটার জন্য আর কোনো টেবিল লাগতেছে না। কোনটার জন্য? এই লাস্টের এগুলো তো রিপোর্ট, ওগুলোর জন্য আমার টেবিল লাগবে কেন? আরেকটা কোশ্চেন ছিল, আমি মোটামুটি বাট আমরা একটু কিছুটা কনফিউশন, সেটা হচ্ছে স্যার আমার যখন গ্রুপলি কাজ করতেছি আমরা একটা মানে প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটা রেপোজিটরি বা ইয়েতে আপলোড করা হয়েছে। এখন যেটা হচ্ছে যে চারজন যে চারদিক থেকে কাজ করবে, সেক্ষেত্রে আমার ওটা নামানোর ক্ষেত্রে তো আমি পুল দিয়ে নামিয়ে নিব, আবার যখন ইয়ে করবো তখন আচ্ছা, সেক্ষেত্রে আজকে একটু আমরা এই যে গ্রুপ ওয়ার্কিংটা এটা একটু দেখাবো। Yes. এর আগে যেটা ওই যে সিঙ্গেল ইসে দেখাচ্ছে ওইখানে যদি সবাই ম্যানেজ করে করেন সমস্যা নাই, কিন্তু এটা যেহেতু ঝামেলা হয় আপনার প্রত্যেকে আলাদা নিজস্ব একটা ব্রাঞ্চ হিসেবে কাজ করবেন। এখন ওইটাও আজকে দেখাই, দেখি সময়টা অবগত করতে পারলে ওইটাও আমি দেখাই দিব। Sure. Thanks.